গল্পের নাম আলো আঁধারের মাঝে। গল্পটি লিখেছেন প্রচেতা ঠাকুর। রোজ রোজ এত ঝামেলা নিতে পারছে না গো সুচিদি। মা বাবা একদম বুঝতেই চাইছে না জানো। আচ্ছা, নিজের সন্তানের ভালো তো পাগলেও বোঝে। সূচনার কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল রুষা। চোখের জলটা মুছে আবার বলতে লাগলো রুষা, আসলে কি জানো তো, ইগোতে লাগছে। বাবা নিজে তো সারা জীবন ওই ছাত্র পিটিয়েই কাটিয়ে দিল, মাও খুন্তি নেড়ে। তাই এত ওয়েল এস্টাবলিশড ফ্যামিলিতে আমার বিয়ে হবে সেটা ওরা মানতে পারছে না। জানো, রনকাল সারা রাত খায়নি, কেঁদে কেঁদে মুখ চোখের কি অবস্থা করেছে। তুই সেটা দেখলি কোত্থেকে? ফটো পাঠিয়েছে তো, এই যে দেখো না। বেশ আগ্রহের সঙ্গে নিজের ফোনে কাল রাতে রনের পাঠানো ছবিগুলো সূচনাকে দেখাতে লাগলো রুষা। ও নিজে থেকেই পাঠালো এরকম ছবি? না গো, এতদিন ধরে কথা বলছি, আমাকে পাগলের মতো ভালোবাসে। ওর মন এটুকু পড়তে পারবো না? আমি বললাম যে তুমি নিশ্চয়ই কাঁদছো, তখন এই ছবিটা পাঠালো। আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে রনের লালচে চোখের ছবিগুলো দেখতে লাগলো সূচনা। এই কদিনে অন্তত কয়েক লক্ষবার রনবাসু নামটা শুনেছে রুষার মুখে। ছেলেটার সঙ্গে রুষার আলাপ একটা ডেটিং সাইট থেকে। না, ওরা এখনো মিট করেনি ঠিকই, কিন্তু একে অপরের ছবি দেখে প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। এই অজানা অচেনা প্রেমকে স্বীকৃতি দিতে কঠোরভাবে নারাজ রুষার বাবা মা। পাশের ফ্ল্যাটের বাসিন্দা হলো সূচনা রুষার পরিবারের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। তাও নয় নয় করে কম দিন তো হলো না এই ফ্ল্যাটে। রনের ব্যাপারে এগোতে অনেকগুলো কারণেই ইনসিকিউর ফিল করছে রুষার মা বাবা। কাকিমা মানে রুষার মা তো বারবার বলছে, চিনি না জানি না, পরিবার অত দূরে থাকে। রুষাটা তো বোকা হাঁদা, কি করে চোখ বুজে কথা এগোই বলো তো। কাকিমা কাকুর এতটা আশঙ্কার কারণ হয়তো কিছুটা আঁচ করতে পারে সূচনা। রুষাটা তো সত্যিই ভীষণ ছেলে মানুষই করে, বাস্তববোধ একেবারে শূন্য। সবসময় একটা অদ্ভুত ফিল্মে চিন্তা ভাবনা। উচ্চ মাধ্যমিকটা কোনো রকমে পাশ করে আর পড়াশোনাই করলো না। কী সব মডেলিংয়ের ভূত চাপলো মাথায়, সেটাও করলো না মন দিয়ে। তবে এটাও ঠিক যে আজকাল এরকম প্রেম ঘরে ঘরে। এই তো মিস কলের থ্রুতে আলাপ হয়ে দিব্যি সংসার করছে ওর অফিসের কলিগ তনিষা। এরকম কত হয়, তারা জীবনে ভালোও থাকে। সত্যি কথা বলতে কি, রুষার লেখাপড়া বা কোনো কেরিয়ারে ইন্টারেস্ট নেই। বিয়ে করে সেটেল হওয়াই ওর মূল লক্ষ্য। আর যখন ওরা দুজনেই এতটা সিরিয়াস, তখন একবার পুরো ব্যাপারটা গার্জিয়ানদেরও খতিয়ে দেখা দরকার বই কি। ছেলেটা তো দেখতে শুনতে বেশ ভালো, ব্রাইট কেরিয়ার, বিদেশে নাকি সেটেল হবে। কাকু কাকিমা পুরনো দিনের মানুষ, এইসব প্রেম বুঝে ওটা হয়তো সম্ভব নয়। আসলে ওদের বাবা মার মেয়ে নিজের জায়গায় বড্ড বেশি অনড়, কেউ কারোর কথাই শুনতে চাইছে না। ছেলেটা তো ফেসবুকেও নেই যে একটু আলাপ জমিয়ে ওর ওয়ালে ঘুরে আসা যায়, তাতেও তো কিছুটা আন্দাজ করা যাবে। তবে না, এভাবে হাত পা গুটিয়ে বসে না থেকে এবার একটু খোঁজ খবর নিতেই হবে। তোমাকে চা করে দেব? গলাটা বেশ নামিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করে তৃণা। হ্যাঁ বেবি। আচ্ছা, আমার ছোট্ট বেবিটা কেমন আছে এখন? নড়ছে? কথাটা বলেই তৃণার ভরন্ত পেটের উপর হাত রাখল তৃণার স্বামী রণাঞ্জন বসু চৌধুরী। হাতটা আলতো করে সরিয়ে দিল তৃণা। চোয়ালটা বেশ শক্ত করে আবার জিজ্ঞেস করল, চা করব? কি ব্যাপার, গলার সুরটা বড্ড অন্যরকম ঠেকছে। কাল কখন অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের? দুপুরে। তুমি তো যেতে পারবে না নিশ্চয়ই? না বেবি, কাল খুব আর্জেন্ট মিটিং আছে, সারাদিন থাকবই না। মা যাবে তোমার সঙ্গে? হ্যাঁ জানি, সেরকমই হবে। কথাটা বলেই হনহন করে কিচেনে ঢুকলো তৃণা। ও চলে যাওয়াটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল রণাঞ্জন। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা। আজকাল ও চোখের দিকে তাকালে যেন বড্ড ভয় ভয় লাগে। সত্যি কথা বলতে কি, তৃণা একেবারেই যাকে বলে হাউস ওয়াইফ মেটেরিয়াল। এই বিশেষ প্রজাতির মেয়েদের দারুণ পছন্দ করে রণাঞ্জন। ওই দিনের শেষে একটু আদর, সারাদিন ধরে করা রান্নাগুলো সোনা মুখে খেয়ে প্রশংসা করা, আর মাঝে মাঝে তোমাকে কি দারুণ লাগছে, ব্যাস এর বিনিময়ে মোটামুটি নিজের জীবনটাও দিয়ে দিতে পারে এরা। বেশি গ্রে ম্যাটারওয়ালা মেয়েদের নিয়ে বেশ চাপের হয়ে যায়।
ওদের সঙ্গে মাঝে মাঝে সিসিডি বা টুকটাক শপিং ঠিক আছে, লং টার্ম ডিলের ব্যাপারে তৃণার মতো ইনবর্ন হাউসওয়াইফ মেটেরিয়ালের জুড়ি মেলা ভার। নো আপগ্রেডেশন, অনলি স্যাটিসফ্যাকশন। মায়ের দেখভাল করে সংসারের খুঁটিনাটি দেখে যেটুকু সময় বাঁচবে সেটুকুতেই বরের দিকে তাকাবে। তবে ইদানিং যেন একটু রহস্যময়ী করে ফেলছে নিজেকে। মরুগ্গে যাক, যাবেই বা কোথায়? রণাঞ্জনকে বিয়ে করতে গিয়ে তো নিজের বাড়ির সঙ্গে সব পীড়িত চুকে বুকে গেছে। এখানেই টিকে থাকতে হবে যতই পাল্টাক নিজেকে। তার উপর আবার প্রেগনেন্ট। কখন এলি খোকা? মায়ের ডাকে সম্বিত ফিরল রণাঞ্জনের। এই তো আধ ঘন্টা। কোথায় গিয়েছিলে? এ সময়ে তৃণাকে একা রেখে বেরিও না। ওই সুধীরবাবুর বাড়িতে গিয়েছিলাম একটু কীর্তন শুনতে। তোর চাকরির ব্যাপারে কয়েকজন এসেছিল, বৌমা বলেছে। সময় পাবো তো বলবো। না, হ্যাঁ, ভেরিফিকেশনে এসেছিল। বাইরে দাঁড়িয়ে 2-4টে প্রশ্ন করে চলে গেছে। আর আমাকে পাহারা দেওয়া ছাড়া মায়েরও একটা জীবন আছে রনি। আমার সন্তান আমাকেই দায়িত্ব নিতে হবে। আর হ্যাঁ, বাপনবাবুও এসেছিল। এ মাসে সুদের টাকাটা কাল সকালের মধ্যে ক্লিয়ার করতে বলে গেছে। কথাগুলো বলে টেবিলে চাটা রেখে নিজের বেডরুমে গিয়ে খুব জোরে দরজাটা বন্ধ করলো তৃণা। রণাঞ্জন ভাবছিল, তবে ভেরিফিকেশনটা হলো কোথা থেকে? ওই যে ফোনে কাল ইন্টারভিউটা হলো, তাহলে বোধহয় সেখান থেকেই। আসলে কাজকর্ম করতে বিশেষ ইচ্ছে কোনো দিনই ছিল না রণাঞ্জনের। বাবা যতদিন ছিল ব্যবসাটার মান ছিল, কোনো দিকে তাকাতেই হতো না রণাঞ্জনকে। ঠিক সেই সময় তৃণার সঙ্গে কলেজে প্রেম, তারপর পালিয়ে বিয়ে। তৃণার বাড়ি থেকে কোনোদিনই মেনে নেয়নি ওদের সম্পর্কটা। আজ 3 বছর হয়ে গেল, তবুও সবটা সেই একই রকম। ব্যবসার দিকে না হলেও রণাঞ্জনের বাকি স্বভাবে বাবার প্রভাব স্পষ্ট। আয়েশ ফুর্তি নারী বেষ্টিত জীবন বাবারও পছন্দ ছিল। বাবা মারা যাওয়ার পর ব্যবসাটা ধরে রাখতে পারেনি রণাঞ্জন। বাজারে বেশ মোটা টাকা ধার হয়ে যাওয়ায় বদনাম হয়ে গিয়েছিল। ফলে ব্যবসাটা বন্ধ হতে সময় লাগেনি। তারপর এক বন্ধুর মারফত একটা ছোট কোম্পানিতে ঢুকেছে। সেখানেও কিছুতেই যেন মন টিকছে না রণাঞ্জনের। তাই আবার নতুন চাকরির খোঁজ। বাপনের সুদের টাকাও দিতে হবে, না হলে যা চেঁচামেচি করে বাড়ির গেটে এসে। তবে কালকের উপর বেশ আশাবাদী রণাঞ্জন। শুধু একটা ভিডিও ক্লিপিংসের বদলে অভিককে 50 দেবে বলেছে। আনকোড়া শিকারটাকে বাগে আনতে মনে হয় না বিশেষ বেগ পেতে হবে। সব মিলে বেশ আনন্দে ভরে ওঠে মনটা। বেরোনোর আগে নিজেকে আয়নায় আর একবার খুঁটিয়ে দেখল রুষা। হোয়াইট কুর্তি আর ব্লু জিন্সে বেশ লাগছে ওকে। না, হয়তো চোখ ধাঁধানো সুন্দরীও নয়, তবে বেশ আলগা চটক আছে একটা। আজকের দিনটা যে ওর কাছে কি তা শুধু ওই জানে। ভাগ্যিস সুচিদিয়া স্বাগতা ম্যানেজ করেছে বাবাকে। আজকে স্বাগতার জন্মদিনের পার্টিতেও যাবে রুষা, তবে দুপুরে। তার আগে রনের সঙ্গে দেখা করতেই হবে। তবে বাবা মা জানে স্বাগতার সঙ্গে সকাল থেকেই প্ল্যানিং। ছেলেটা পুরো পাগল হয়ে গেছে রুষার প্রেমে। অত বড় চাকরি করা ছেলে 2 দিন পর বিদেশে যাবে, সে কিনা রুষার হবু বর। বেশ হয়েছে, এবার সেজো মাসি আর বড় পিসির মুখে ঝামা ঘষে যাবে। মাধ্যমিকে 2nd ডিভিশন পাওয়া নিয়ে কম কথা তো শুনতে হয়নি ওকে। বেরোনোর আগে সুচিদিদের ফ্ল্যাটে বেল বাজালো রুষা। এত বড় কাজের আগে সুচিদির সঙ্গে দেখা না করে গেলে হয়? দরজা খুলল সুচিদি। রুষাকে রীতিমতো টানতে টানতে নিয়ে গেল ভিতরে। যাবি কিসে? চলে যাব বাসে। আরে কি রে তুই? সত্যি রুষা, তোর আর জন্মে বুদ্ধি হলো না। রুষার কানের কাছে এসে ফিসফিস করে বলল, একজন হ্যান্ডু এলিজিবল ব্যাচেলারের সঙ্গে ডেটে যাচ্ছিস? ক্যাব বুক করে দিচ্ছি। বাসে ঘেমে নিয়ে পাগল নাকি? তাই? তাহলে তাই করো। তুমি কি এখনই বেরোবে? রেডি হয়ে আছো যে? না রে, ওই একটা ক্লায়েন্ট কল আছে, স্কাইপে বসবো। ক্যাবের অ্যাপে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল সূচনা। নে, তোর ক্যাব এসে গেছে, চল। নিচে গিয়ে রুষাকে ক্যাবে তুলে দিয়ে এলো সূচনা। ক্যাবে উঠে যেন প্রতিটা মুহূর্তে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছিল রুষাকে। বাগুইয়াটি থেকে রাজারহাট এইটুকু রাস্তায় যেন বড্ড দীর্ঘ মনে হচ্ছে আজ। এমনিতে উইকডে, তার উপর অফিস টাইম। সিটি সেন্টার 2 পৌঁছতে বেশ সময় লেগে গেল ওর। এই দিকটা খুব একটা চেনাও নয়। ক্যাব থেকে নেমে যেন থতমত খেয়ে গেল। কোথায় রন? ফোনটা বেজে উঠতেই তাড়াতাড়ি রিসিভ করলো রুষা। ওপারের মানুষটা বেশ সুর করে গেয়ে উঠল।
তেরা ধান কিধার হ্যায়? হ্যাঁ, তেরা হিরো ইধার হ্যায়। পিছনে তাকাও। কোন দিকে তাকাচ্ছ ডাম্বো? পিছন ঘুরেই কিছুক্ষণের জন্য চোখটা যেন ধাঁধিয়ে যাচ্ছিল রুষার। এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে এর আগে দেখেনি রুষা। রুষা যেন নতুন করে প্রেমে পড়ে যাচ্ছিল রনের। রন খুব ধীরে সুস্থে যত্ন করে হাতটা রাখল রুষার কাঁধে। প্রথমে একটু লজ্জা পেল, পরে বেশ নিজেকে স্পেশাল মনে হচ্ছিল রুষার। ধীরে ধীরে যেন ঝাপসা হয়ে যাচ্ছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের খারাপ রেজাল্ট, চিরকাল রুষাকে নিয়ে আত্মীয়দের ঠাট্টা, বাবার অযাচিত কড়া শাসন। সামনে অপেক্ষারত শুধু উজ্জ্বল রংচঙে ভবিষ্যৎ। কোনো অন্ধকার নেই। নেই রোজকার হিসেব করে চাল নেওয়া কালো হয়ে যাওয়া ডেস্কচিটা, এমনকি ফ্ল্যাটে 10 বছরে একবার রং না হওয়া দেওয়াল। উফ, আর ভাবতে পারছে না রুষা। আচ্ছা, এই মুহূর্তে রনের গা থেকে কি প্যাশনের একটা গন্ধ পাচ্ছে রুষা। বোধহয় এটাও কোনো বিদেশি পারফিউম হবে। বাগুইয়াটির এঁদোগলি রংচটা ফ্ল্যাটের জানালা থেকে প্রায় উড়ে যেতে দেখতো অ্যারোপ্লেনগুলো। সন্ধ্যের অন্ধকারে কি দারুণ লাগতো লাল নীল সবুজ আলোর বিন্দুগুলো। আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে পড়ছে রুষাদের ফ্লাইট। ওই ভাঙা জানালায় দাঁড়িয়ে দেখছে সারা জীবন লড়াই করা বাবা। সত্যি, এই ছেলেটার জীবনে না এলে কত কিছুই অজানা থাকতো রুষার। একদিন কথায় কথায় বাবার ওই লড়াই করে জেতা নিয়ে বিখ্যাত কোটেশনটা বলে ফেলেছিল রুষা। রন অনেক আদর করে বলেছিল, আমার কুইন লড়াই করবে কেন, কুইনরা তো জিততেই আসে। বাবা মা নিজেদের মধ্যবিত্ত মানসিকতাকে উন্নত করতে পারল কই। রেস্টুরেন্টে বসে মন দিয়ে রনের উপস্থিতিটা অনুভব করছিল রুষা। উইকডেতে সকালের দিকে সাধারণত ফাঁকাই থাকে রেস্টুরেন্টগুলো। ওরা আর ওদের ঠিক পাশের চেয়ারে দুজন মধ্য 30-এর লোক বসে নিজেদের মধ্যে কী সব কথাবার্তা বলছে। ভিতরে আলো আঁধারিতে যেন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছে রুষা। ভীষণ ভালো লাগছে রনকে। মনে হচ্ছে যদি আজই ওর সঙ্গে চলে যাওয়া যেত। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরই রনের মুখে যেন কেমন একটা অস্বস্তি নজরে পড়ল রুষার। আস্তে করে জিজ্ঞেস করল, কি হয়েছে? বুঝতে পারছি না। নট ফিলিং ওয়েল। মাথাটা খুব। সে কি, কেন? আই নিড রেস্ট রু। আমি তাহলে আসি। কেন? লেটস। ওকে, তোমার যদি কোনো আপত্তি না থাকে, মানে ইউ ক্যান গো উইথ মি। কিছুক্ষণের জন্য যেন থমকে গেল রুষা। এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? ওর ইতস্তত ভাব দেখে রন ওর হাত ধরে বলল, বিশ্বাস করো আমায়। ওর চোখের দিকে তাকিয়ে না বলতে পারল না রুষা। হোটেল থেকে বেরিয়ে ক্যাব বুক করতে করতে রন বলল, আসলে এভাবে ক্যাবে ট্যাবে, মানে মুম্বাইতে গাড়ি ছাড়া তো ভাবতেই পারি না। গরমে আরও কষ্ট হচ্ছে। ক্যাবে উঠেই রুষা শুরু করলো কথাটা, রন, তুমি আমাদের বাড়ি আসছো তো? আমরা বিয়ে করছি, মানে আজ করবে? চলো করে ফেলি। তারপর আমার পুস্কুটাকে পুঁটলি বেঁধে সোজা মুম্বাই। জানি না তোমাকে কি করে ছেড়ে থাকবো আজকের পর। বড্ড ভালোবাসি তোমায় রু। যে ভালোবাসা তুমি আমায় দিয়েছ, তোমায় না পেলে আমি বোধ হয়। কথাটা শেষ হওয়ার আগেই ওর মুখটা চেপে ধরল রুষা। তুমি কাঁদছ রন? না। আরে, আলতো করে রুষাকে জড়িয়ে ধরল রন। রুষা নিজেকে ধরে রাখতে পারল না। চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে অজান্তে। কেন করছে এমন রনের সঙ্গে? ওর কি ছেড়ে চলে যাওয়া উচিত? মা বাবা মেনে না নিলে কি হবে রনের? না, সেরকম হলে রনের হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে রুষা। এমন ভালোবাসা পেলে আর কি চাই? খিটখিটে বাবার ওই হলুদ মাখা ন্যাতানো শাড়ি জড়ানো মা কি দিতে পেরেছে ওকে এতদিনে? রাজারহাটের বেশ ভিতরের দিকে একটা হোটেলের সামনে দাঁড়ালো ওদের ক্যাবটা। রিসেপশন থেকে চাবি নিয়ে দুজনে মিলে উঠে গেল 5 তলার সবচেয়ে কোণার দিকের ঘরটায়। ঘরে ঢুকেই এসিটা অন করলো রন। তারপর রুষার কানে কানে বলল, একটু ফ্রেশ হয়ে আসি শোনা। হ্যাঁ, অবশ্যই। আজকের দিনটা সারা জীবন স্বপ্নের মতো মনের মণিকোঠায় তুলে রাখবে রুষা। পুরোটা যেন সুন্দর করে লেখা একটা স্ক্রিপ্ট। বেডের উপর পড়ে থাকা রনের ছেড়ে যাওয়া টি শার্টটা নাকের কাছে নিয়ে একবার মন ভরে গন্ধটা আত্মস্থ করল রুষা। একটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠছিল মনটা। হঠাৎ বিছানায় কেমন একটা ভাইব্রেশন অনুভূত হলো। রনের ছেড়ে যাওয়া জিন্সের পকেটটা থেকে উঁকি মারছিল নীলচে আলো। ওর কি তবে অন্য কোনো ফোন আছে? রুষার কাছে যে নাম্বারটা আছে সেটা তো ঢুকেই বেডসাইড টেবিলে চার্জে দিল রন। ওই তো চার্জ হচ্ছে এখনো।
প্যান্টের পকেট থেকে আস্তে আস্তে ফোনটা বের করলো রুষা। স্ক্রিনে বড় বড় করে লেখা ওয়াইফি কলিং, সঙ্গে বছর 25 একটি মেয়ের ফটো। সবুজ বাটনটা প্রেস করে ফোনটা কানে ধরল রুষা। ওই প্রান্তে নারী কণ্ঠস্বর বলে উঠল, কোথায় তুমি ডার্লিং? হ্যালো হ্যালো। আর কোনো কথা বলতে পারছিল না রুষা। ভয়ে অপমানে বুঝে আসছিল গলাটা। ওই প্রান্তের কণ্ঠস্বর তখনও বলে চলেছে, কি হলো, শুনতে পাচ্ছ না? ফোনটা কেটে যেতেই ওয়ালপেপারে ছবিটাই চোখ আটকে গেল রুষার। বরবধূ বেশে রন আর ওই মেয়েটার ছবি। এসির মধ্যেও দরদর করে ঘামতে লাগলো রুষা। ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরেছে রন। ও ফোনটা কোনো মতে বিছানার উপর ছুঁড়ে ফেলতেই চিৎকার করে উঠল রন, কোথায় পেলে তুমি এটা? ও মাই গড! তোমার প্যান্টের পকেটে ভাইব্রেট হচ্ছিল। মানে? এক ধাক্কায় রনকে কোনো মতে ছিটকে সরিয়ে দরজাটা খুলে বেরিয়ে এলো রুষা। রনও ছাড়ার পাত্র নয়। পিছন থেকে টেনে ধরে মুচড়ে ধরে এক ঝটকায় রুমে ঢুকিয়ে নিল রুষাকে। সিন ক্রিয়েট করলে আমি কিন্তু তোমায় শেষ করে দেব রুষা। রুষাও চিৎকার করে বলে উঠল, জোচ্চোর, ফ্রড, বাড়িতে বউ রেখে ফুর্তি করছো? ছি! কোথাও যাবে না তুমি। হঠাৎ কলিং বেলের আওয়াজে যেন চমকে উঠল রন। রুষাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দরজার কাছে এগিয়ে এসে চিৎকার করে জিজ্ঞেস করল, কে? আমি, স্যার। ওদের কথা বলার ভঙ্গিতে রুষা আন্দাজ করতে পারল বোঝাপড়ার মাত্রাটা। চোখ দুটো বন্ধ করে শুধু নিজের বিপদের প্রহর গুনছিল রুষা। বড্ড ঝাপসা হয়ে যাচ্ছে বাবা, মা, সুচিদি, উড়ে যাওয়া অ্যারোপ্লেনের আলোগুলো। মার ওই খড়খড়ে হাতটা একবার যদি ধরতে পারত রুষা। মা, কোথায় তুমি? আর বোধহয় তোমায় দেখতে পাবো না। কোথায় রুষা? সুচিদির গলা পেয়ে ধর্মড়িয়ে উঠে বসল রুষা। সুচিদির সঙ্গে দুজন ভদ্রলোক, রনের ওয়াইফ আর একজন বয়স্ক মহিলাও আছেন। আরে, এই দুজন ভদ্রলোকই তো হোটেলে বসেছিল না ওদের পাশের সিটে? রনের বউকে দেখে বোঝা যাচ্ছে বেশ ভরা মাসের অন্তঃসত্ত্বা সে। সবাইকে দেখে টাওয়েল পরা অবস্থাতেই ঘরের একটা কোণে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে রন। ঘরে নীরবতা ভাঙল সুচিদি। তো মিস্টার, কি বলে ডাকবো আপনাকে? রন বাসু না রণাঞ্জন বসু চৌধুরী? সূচনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রুষা। সুচিদি, এত দেরি করলে, আর একটু হলে। রুষার কাঁধটা ধরে বিছানায় বসালো সূচনা। তারপর বলল, দাঁড়া, আগে শোন তোর রনের কীর্তি, তার ফুল বায়োডাটা। টেবিলে রাখা জলটা ঢকঢক করে খেয়ে বলতে লাগলো সুচি। রিক্রুটমেন্ট এজেন্সিতে কাজ করার দৌলতে মোটামুটি নামি দামি সব পোর্টালগুলোতে তো আমার অবাধ বিচরণ। তাই কিছুটা হলেও কোম্পানিগুলোর ডেজিগনেশনের ক্রাইটেরিয়া সম্পর্কে ধারণাটা বেশ স্পষ্ট। ও যে কোম্পানির নাম বলেছে, সেখানকার ডেপুটি ম্যানেজার হতে গিয়ে লোকের চুল পেকে যায়। প্রথম সন্দেহটা আমার তখনই হয়। হঠাৎ দিন কয়েক আগে দুপুরে এরকমই একটা জব পোর্টাল ঘাঁটতে ঘাঁটতে তোর আমাকে পাঠানো হোয়াটসঅ্যাপে রনের প্রথম ছবিটা দেখে আঁতকে উঠেছিলাম জানিস। একদম সেই হোয়াইট ফর্মাল শার্ট, সেই চোখ নাক। আফটার অল তোর বয়ফ্রেন্ড, মনে তো থাকবেই। তবু কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদের পুরনো চ্যাট ঘেঁটে বের করলাম তোর পাঠানো ওর ছবিটা। আসলে ওই যে অপরাধী, অপরাধের চিহ্ন তো রেখে যায়। দেখলাম, জানলাম ওর আসল পরিচয়। ফোনে একটা ছোটোখাটো ইন্টারভিউ নিলাম, সব ডিটেল নোট করলাম, ওর বাড়ি, ওর ডিপেন্ডেন্টদের ডিটেলস। তারপর কাল দুপুরে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম ভেরিফিকেশানে। ওখানেই পরিচয় হলো তোর মিথ্যে রনের আসল বউ ত্রিনার সঙ্গে। ওর ফোন নম্বর নিলাম, পরে ফোন করে ওকে জানালাম সবটা। আর তোকে ট্র্যাক করব বলেই তো ক্যাব করে দিলাম আজ। আর এই যে আমার বন্ধু মোহিত রায়, কলকাতা পুলিশে আছে, ওর সাহায্য নিলাম। ওরা তোকে ফলো করেছে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই। শুধু হোটেলের রিসেপশনটাকে বেশ টাকা দিয়ে বশ করে রেখেছে এই মহান ব্যক্তি। কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। শেষে অনেক বলে কয়ে পুলিশের ভয় দেখিয়ে বাধ্য করলাম ঢুকতে দিতে। ওই 15 মিনিট যে কিভাবে কেটেছে রে! রন এগিয়ে এসে ওর বউয়ের পেটে হাত রেখে বলতে লাগলো, বিশ্বাস করো ত্রিনা, আমি আমাদের সন্তানের দিব্যি দিয়ে আশ করে রনের গালে চড় মারল ত্রিনা। একদম আমাকে ছোঁবে না। কি নোংরা তুমি! নেহাতি বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও তোমাকে বিয়ে করেছিলাম, তাই ফিরে যেতে পারিনি। যাব কোন মুখে? তাহলে কি ভাবো এত বোকা আমি? কি ভাবো রাত বিরেতে আসা ফোনগুলো আর দীর্ঘক্ষণ চলা কথোপকথন কিছুই আন্দাজ করিনি ভাবছ?
শুধু একজন রুষা নয় সূচনা ম্যাডাম, এরকম অনেক রুষা আছে। তুমি নাকি কোন কোম্পানির ডেপুটি ম্যানেজার? কোনো চাকরিতে তো মন টেকাতে পারো না। লোনের টাকায় সংসার চলছে, দিনরাত পাওনাদাররা এসে ভয় দেখাচ্ছে। কোথায় যাব আমি? টিনাকে অত উত্তেজিত হতে দেখে এগিয়ে এলেন রনের মা। বেশ দৃঢ় কণ্ঠে বললেন, তুই যাবি কেন? ও নোংরামি করেছে, ওকে ঢুকতে দেব না বাড়িতে। সারা জীবন ওর বাবা মা জ্বালিয়েছে, এখন ছেলেও সেই পথে হাঁটছে। ওদের বংশের সবাইকে আমি খুব চিনি রে। ছেড়ে দিন ম্যাডাম, ওনার ব্যবস্থা আমরা করব। কাল থেকেই ফাঁদ পাতা ছিল, অনেক জালিয়াতির খবর পেয়েছে ওর এলাকা থেকে। বাকিটা তো নিচে ত্রিনা ম্যাম বললেন। বাপনবাবুকে যে চেকটা উনি সকালে দিয়েছেন সেটাও বাউন্স করেছে। ওনার সঙ্গেও কথা হয়েছে। এই যে চলুন আমাদের সঙ্গে। এগিয়ে এলেন সুচিদির বন্ধু মোহিত বসু। ঘর থেকে এক এক করে বেরিয়ে এলো সূচনা, রুষা, ত্রিনা। সূচনা বলল, থ্যাঙ্কস ত্রিনা, তুমি না থাকলে আজ যে কী হতো। আমি এসেছি আমার নিজের জন্য। অনেক দিন ধরেই সবটা জানতাম, বুঝতাম। এই পর্দা তোলাটা খুব দরকার ছিল। এখন আমার একটাই বাসনা, ওর ছত্রছায়ার বাইরে যেন আমার সন্তান চোখ খোলে। তোমরা কোথায় যাবে? চলো ড্রপ করে দিই। আপাতত শাশুড়ি মায়ের সঙ্গে যেতে হবে। এত বছর ধরে ওই মানুষটাই রয়ে গেছে আমার পাশে। কোনো মা পারে বলুন এসব সহ্য করতে? চলো মা, ভালো থেকো তুমি। আর কোনো দরকার হলে জানিও ভাই। হ্যাঁ, ওর জন্য আমাকে ভালো থাকতেই হবে, নিজের পেটে হাত রেখে বলে ত্রিনা। ত্রিনা চলে যায় ধীরে ধীরে শাশুড়ির হাত ধরে। ওকে অবাক হয়ে দেখতে থাকে সূচনা আর রুষা। কি অস্বাভাবিক মনের জোর মেয়েটার। হঠাৎ বাচ্চা মেয়ের মতো রুষা বলে ওঠে, মায়ের কাছে যাব সুচিদি। এতক্ষণ পর? আর সেদিন কি না বলছিলি, আগে বলনি কেন এসব? তাহলে আজ আসতামই না। কিছু হয়ে গেলে কি হতো? আমি যেন হতে দিতাম। আর শোন, তুই যা ধপাস করে প্রেমে পড়েছিলি, তাতে করে আমি তোকে বলতাম, আর তুই রনকে বলতিস, আর ও তোকে নিজের মতো করে বোঝাতো। তারপর আর কি, ওই ত্রিনাকে দেখলি তো। আচ্ছা, ও কি তাহলে নিচে দাঁড়িয়ে ফোন করেছিল? আমাদের কিছুতেই মাথায় আসছিল না কি করব। হোটেলের ম্যানেজারটা কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। ভয়ে তো হাত পা ঠান্ডা আমাদের। ত্রিনা জাস্ট ড্রাইভার করার জন্য, পরিস্থিতি বোঝার জন্য কল করেছিল। সত্যি কি হবে গো ওর? আজ থেকে ওর নতুন একটা লড়াই শুরু হলো। দি, রন শাস্তি পাবে তো? জানি না রে, হয়তো পাবে, আবার নাও পেতে পারে। তবে তোকে বলবো, ভালোবাসাটাকে এত সস্তা করে ফেলিস না বোন। আজ আমি যদি নাই জানতে পারতাম কি হতো বলতো। আমি তো কাকতালীয়ভাবে খুঁজে পেয়েছিলাম ওর প্রোফাইলটা, একদম বুঝতে পারিনি গো। লোভ তোরও ছিল, ওই বিদেশে যাবি, ঝাঁ চকচকে জীবন। কিন্তু একবারও ভাবলি না যে সবটাই কি এতটাই সহজ? মানুষ সারা জীবন পাশাপাশি থেকেও অধরা থাকে, আর ফোনের ওপার থেকে তুই সবটা জেনে গেলি। খুব বোকা আমি, বিশ্বাস করেছিলাম। বিশ্বাস এত ঠুনকো নয় রে। তবে শোন, হাতে অ্যান্ড্রয়েড ফোনটা শুধু ওই হোয়াটসঅ্যাপ আর ডেটিং সাইটগুলোর জন্য নয়। নিজেকে আপগ্রেড কর। জানি ভালো লাইফ তুই চাস, নাক উঁচু আত্মীয়দের মুখে ঝামা ঘষতে চাস। তো সেটা বিয়ে করে কেন? তুই নিজেকে দাঁড় করা বাবু। আমার পড়তে ভালো লাগে না সুচিদি। গতানুগতিক লেখাপড়ার বাইরেও তো অনেক কিছু আছে বাবু। বেশ, তুমিই বলো, একটা ভালো কোর্সে ভর্তি করে দাও। না, আজ থেকে নিজেকে ভালোবেসে নিজের জন্য তোকেই যা করার করতে হবে। আমি শুধু অথেন্টিক কিনা খোঁজ নিয়ে আসতে পারি। নিজে নিজেকে প্রতিষ্ঠিত কর, দেখবি হিরে কাঁচের ফারাক বোঝার জোর তুই পাবি। সূচনার কথায় সায় দেয় রুষা। আস্তে আস্তে হাত ধরে হাঁটতে থাকে দুজনে। এক পশলা বৃষ্টির পর ঝকঝকে নীল আকাশটা উঁকি মারছে সাদা মেঘের মধ্য দিয়ে। মানসিক শারীরিক ক্লান্তির ফাঁক দিয়ে হয়তো স্বপ্নের রশ্মি পৌঁছে গেছে রুষার মনের বারান্দায়। সেই স্বপ্নকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে রুষাকে। শুরু হবে ওর নিজের টিকে থাকার লড়াই। যেমন সুচিদি লড়ছে, ত্রিনা লড়ছে নিজেদের মতো করে। আজ বারবার ছাত্র পেটানো বাবার সেই কথাগুলো মনে পড়ছে। প্রত্যেকটা মানুষের একদম নিজস্ব একটা লড়াইয়ের গল্প আছে। সেই গল্পের শুরুতে আছে প্রচুর পরিশ্রম, মধ্যে কিছু অবসাদ, আর অনেকটা ক্লান্তি মেশানো ভালো লাগা, আর শেষটুকু জুড়ে শুধুই জয়ের আলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।